কর্ণফুলী নামে এক গ্রামে ছিল এক দুঃখী পরিবার। অর্থের অভাবে দিন কাটাতে কষ্ট হলেও খুবই সুখে ছিলেন তারা। মা, আমাকে রোজ রোজ এইটুকু করে খাবার দিচ্ছ কেন? আমারও তো ভালো মন্দ খেতে ইচ্ছে করে। পাশের বাড়ির আন্টি প্রতিদিন কত কিছু রান্না করে। এভাবে বলো না মা, এবেলা খেয়ে নাও, রাতে তোমার জন্য ভালো কিছু রান্না করব। তাছাড়া তুমি তো জানো এই খাবারটুকু তোমার বাবা কতই না কষ্ট করে জোগাড় করেছে। ভালো লাগে না প্রতিদিন তোমাদের ওই একই কথা। আমারও তো ইচ্ছে করে মাঝে মধ্যে মাছ মাংস খেতে। কথা বলতেই মা রেগে গিয়ে মেয়েকে নানাভাবে বকাবকি করতে শুরু করলো। এদিকে নুন আনতে পান্তা ফুরো, আর ওনার শুধু খাই খাই আর খাই। রোজগার করে দেখো কেমন লাগে। আহা, মেয়েটাকে এভাবে বলছো কেন? দোষ তো আমারই। ঠিক মতো রোজগার করতে পারি না, কি করব বলো? ওপরওয়ালা যে কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবে। ওগো, তুমি দুঃখ করো না, ওপরওয়ালার প্রতি ভরসা রেখো। সব কষ্ট কি আর সান্ত্বনা দিয়ে দূর হয়? তুমি বলো, আর যে কত দিনে এই অভাবে কষ্ট বুকে চেপে রাখতে হবে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা বাজারে যদি একটা খাবারের দোকান দিই তাহলে কেমন হবে? তাহলে তো খুবই ভালো হবে। আমি খাবার বানিয়ে দেব আর তুমি বাজারে তা বিক্রি করবে। সবই তো বুঝলাম, বাজারে খাবার বানিয়ে বিক্রি করলে হয়তো আমরা লাভবান হতে পারবো, তবে খাবার বানানোর জন্য তো আমাদের কোনো মূলধন নেই। এমন সময় দুষ্ট মনোভাবের দুজন প্রতিবেশী জানালা দিয়ে উকি মেরে তাদের পরিকল্পনা শুনতেছিল। ওরা তো কয়েকদিনের মধ্যে আমাদের চেয়েও বড়লোক হয়ে যাবে। আরে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এই কথা বলে এই লোভী মহিলা ঝগড়া শুরু করে দিল। এই যে শোনো, ওরা যাতে আমাদের চেয়ে কোনোভাবে বড়লোক না হতে পারে। আচ্ছা বলো তো, তুমি এত হিংসুটে কেন? অন্যের ভালো দেখতে পারো না? এই যে শোনো, আমাকে এত জ্ঞান দিতে হবে না। এ পর্যন্ত কি পেয়েছি তোমার সংসার লেশে? তার মানে তুমি কি বলতে চাও? এভাবে কথা ঘুরিয়ে পিছিয়ে না বলে সোজা করে বলে ফেলো। ওরা বাজারে দোকান দিলে কয়েকদিনের মধ্যে আমাদের চেয়েও অনেক অনেক বেশি বড়লোক হয়ে যাবে। আহা গিন্নি, জীবনে আমি অনেক মেয়ে দেখেছি, তোমার মতো মেয়ে প্রথমবার দেখলাম। সন্ধে নামতে না নামতেই হঠাৎ করে শুরু হয়ে গেল তুমুল কালবৈশাখী ঝড়। ঝড়ে সাথীদের ঘরের ছাদ ফুটো হয়ে পানি পড়তে লাগলো। মা, বৃষ্টির পানিতে তো আমাদের সবকিছু ভিজে গেল। এখন আমরা কোথায় যাব? বাইরে খুব জোরে বাতাস বইছে। বাবা কিভাবে বাড়িতে ফিরবে? আজকে নতুন দোকানটা খুললাম আর ঝড়টাও আসার সময় পেল না। কাল বৈশাখী ঝড়ে বাতাসের যে অবস্থা, এভাবে বেশিক্ষণ দোকান খোলা রাখা যাবে না। দোকানটা বন্ধ করে ফেলি। আমি তো দোকানেই শুয়ে পড়লাম। বাড়িতে গিন্নি আর মেয়েটা কি যে করতেছে উপরওয়ালাই ভালো জানে। আর এইদিকে তারা দুজন দোকানটিতে আগুন লাগিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু করে দিল। এই যে শোনো, যা করার এখনই করতে হবে, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, এই বাতাসের মধ্যে আগুন ধরবে বলে তো মনে হয় না। তোমার পাল্লায় পড়ে আর যে কত কি আর খারাপ কাজ করতে হবে কে জানে। এই বলে ছেলেটি টিনের চাল ও দোকানের ঝাপের উপর কেরোসিন তেল ছিটিয়ে দিল। আমি বেঁচে থাকতে তোরা কখনোই বড়লোক হতে পারবি না। এ কথা বলে মেয়েটি দোকানটিতে আগুন লাগিয়ে দিল। তারপর দুজনে দোকান থেকে একটু দূরে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, এতক্ষণে হয়তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। যাই হোক, এখানে থেকে আর কাজ নেই, এখনই পালাতে হবে। আরে, দোকানের ভিতর হঠাৎ করে এত ধোঁয়া কেন? আরে হায় হায়, আগুন! কে করলো আমার এই সর্বনাশ? কি করব এখন আমি? বাঁচাও, বাঁচাও! আর পারছি না। কি হয়ে গেল আমার সাথে? কে কোথায় আছো? বাড়িতে কেউ আছো? সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি দরজা খোলো। কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? দাবাবাবু আগুনে পুড়ে মাটিতে পুড়ে আছে। আমি নিজে তাকে হসপিটালে রেখে আসলাম।
কি বলছো এসব? তোমার কথা ভুল হচ্ছে না তো? উনি তো রাতে বাড়িতেও ফেরেনি। আমার কথা ভুল হচ্ছে না, সত্যি বলতেছি, আমি নিজে দাদাবাবুকে হাসপাতালে রেখে এসেছি। তারপর তারা সবাই অঝোরা কষ্ট বুকে চেপে বাড়ির কর্তাকে দেখতে গেল। সেখানে গিয়ে মা আর মেয়ে আগুনে পড়া বাড়ির কর্তাকে দেখে কান্নাকাটি করতে শুরু করে দিল। এমন সময় পাশের রুম থেকে ডাক্তার কয়েকটা ওষুধের নাম লিখে নিয়ে তাদের কাছে আসলো। এনার অবস্থা তো খুবই খারাপ, তবে চিন্তার কোনো কারণ নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। এই নিন, এখানে কয়েকটা ওষুধের নাম লেখা আছে, এগুলো ঠিক মতো খাওয়াবেন। এই বলে ডাক্তার সাহেব ওষুধের প্রেসক্রিপশন তাদের হাতে দিয়ে সেখান থেকে চলে গেল। ওষুধের প্রেসক্রিপশন হাতে নিয়ে মা আর মেয়ে বড্ড চিন্তায় পড়ে গেলেন। কিভাবে কি করবে তারা? এই ওষুধগুলোর দাম তো অনেক টাকা, আমাদের কাছে তো অত টাকা নেই। মা, তুমি চিন্তা করো না, আমাদের যে ছাগলটা আছে সেটা বিক্রি করে দাও। ছাগলটা ছাড়া আমাদের সম্বল বলতে তো আর কিছুই নেই। এইভাবে দেখতে দেখতে কেটে গেল 3 মাস। সাথীর মা ইটের ভাটাতে কাজ করে সংসারটা কোনোভাবে ধরে রেখেছিল। বাড়ির সামনে চাষের জমিতে কিছু পরিমাণ চাষাবাদও করেছে। আর এইদিকে সাথীর বাবা বিছানায় পড়ে থাকা একজন রোগী। এই যে ওঠো, তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, ওষুধগুলো খেয়ে নাও। কি দরকার ছিল এগুলো আনার? আর আমি তো এমনিতেই ঠিক হয়ে যেতাম। হঠাৎ করে তোমরা, কি খবর? কেন রে, তোদের বাড়িতে কি আসা যাবে না, নাকি তোদের বাড়িতে আসা বারণ আছে? না, বাবা এতদিন থেকে অসুস্থ হয়ে পড়ে আছে,